নতুন করে আবারও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা কল রেকর্ড ভাইরাল হয়েছে, যেটা ইতিমধ্যেই কিন্তু আপনারা কল রেকর্ডটা অনেকেই শুনেছেন, যেখানে শেখ হাসিনা বলছিল যে এক মাঘে শীত যায় না, এক মাঘে শীত যায় না। একটু হুঁশিয়ারি ভাষায় কথাগুলো বলেছেন। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন কিন্তু ডক্টর ইউনূস সাহেবকে থ্রেট দিয়েছিল যে ডক্টর ইউনূসকে পদ্মা সেতু থেকে একবার চুবাবো একবার তুলবো, একবার চুবাবো একবার তুলবো, এরকম কথা বলেছিল, তাই না? তাহলে ডক্টর ইউনূসের উপরে একটা ক্ষোভ কিন্তু তখন থেকে শেখ হাসিনার ছিল। আর এখন যেহেতু আল্লাহ তাআলার লীলা খেলা অনুযায়ী সেই শেখ হাসিনাই দেশ থেকে পালিয়ে বেড়াচ্ছে, আর ডক্টর ইউনূস বাংলাদেশের সরকার হয়ে চেয়ারে বসে আছে। তাহলে বুঝুন ডক্টর ইউনূসের প্রতি বর্তমানে শেখ হাসিনার ক্ষোভ কত পার্সেন্ট হতে পারে। তো সেই কল রেকর্ডের মধ্যে শেখ হাসিনা বলেছে যে ডক্টর ইউনূস দেখো, মানে যার সাথে গোপালগঞ্জের একজন আওয়ামী লীগ নেতাকর্মীর সাথে ফোন আলাপ ফাঁস হয়েছে নতুন করে, সেখানে শেখ হাসিনা সেই নেতাকর্মীকে বলেছে দেখো যে কোনো মুহূর্তে এক মাসও টিকতে পারে কিনা অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস। তার মানে কিভাবে কনফিডেন্স নিয়ে এই সমস্ত কথা বলছে শেখ হাসিনা। এর আগে কল রেকর্ডে বলল যে কোনো মুহূর্তে চট করে বাংলাদেশে ঢুকে পড়বে। তবে একটা জিনিস আশ্চর্য লেগেছে আমার, বিষয়টা হলো শেখ হাসিনার কল রেকর্ড ভাইরাল হলো, সে বলল যে আমি দেশের কাছাকাছি আছি, চট করে বাংলাদেশে ঢুকে পড়ব। অথচ শেখ হাসিনার কোনো খবরই নেই, কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারি চট করে বাংলাদেশে ঢুকে পড়লো। আমরা কেউ আগেই জানতামই না যে ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশে চলে আসতেছে। বাংলাদেশে এসেই কিন্তু তিনি বলেছে সহি সালামতে আল্লাহ তাআলার অশেষ মেহেরবাড়িতে বাংলাদেশে এসে পৌঁছালাম। তো চট করে ঢোকার কথা কার, আর ঢুকলো কে? আরও একটি বিষয়, শেখ হাসিনা কিন্তু বারবার কল রেকর্ড ফাঁস করছে এবং কল রেকর্ডের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে সাহস যোগাচ্ছে, তাদের মনে সাহস দিচ্ছে যে তোমরা হতাশ হয়েও না, তোমরা নিরাশ হয়েও না। কারণ শেখ হাসিনা তো ভাই পালিয়েই গেছে, বড় বড় যারা আমলা ছিল তারা তো ভাই পালিয়ে গিয়েছে, ওবায়দুল কাদের, শামীম ওসমান, তারপরে আপনার আসাদুজ্জামান খান কামাল, বিপ্লব কুমার, এছাড়া বড় বড় মানে রাঘব বল যারা ছিল তারা তো ভাই একটাও দেশে নাই। সবাই তো পাড়ে দিয়ে তাদের মামু বাড়ি, কারো নানি বাড়ি, কারো শ্বশুর বাড়ি, এক একজন তো এক একভাবে চলে গেছে। কিন্তু অবশেষে তো কিছু চুনোপুটি রয়ে গেছে, যেমন কিছু কিছু এলাকা ভিত্তিক সবাই কিন্তু ভাই খারাপ না। আওয়ামী লীগ বলি যে খারাপ তা কিন্তু না, সবাই খারাপ না, কিছু কিছু খারাপ যারা রয়ে গেছে এখন, বোঝেন নাই? তো তারা তো ভাই খুব বিপদে আছে। তাদের নেত্রী এক এক বেলা এক একটা কথা বলছে, তারা সাহস করবে নাকি দুঃসাহস করবে এটা তারা বুঝে উঠতে পারতেছে না। মানে শেখ হাসিনার উপর ভরসা করবে নাকি তাকে জীবনতরে তালাক দিবে, এটা আসলে বর্তমান বাংলাদেশের আওয়ামী লীগ নেতাকর্মীরা বা যারা আওয়ামী লীগ ভক্তবৃন্দ রয়েছে তারা বুঝে উঠতে পারতেছে না। কারণ গতকাল একটা টাইম ম্যাগাজিনে একটা সাক্ষাৎকার ভাইরাল হয়েছে শেখ হাসিনার ছেলে সজীব অজের জয়। সেই সাক্ষাৎকারে সজীব অজের জয়কে বলা হয়েছে যে আচ্ছা শেখ হাসিনাকে আবারও নতুন করে নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা। সেখানে কিন্তু সজীব অজের জয় নিজেই বলেছে যে আমার মা নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা এখন পর্যন্ত এর সিদ্ধান্ত তিনি নেয়নি। তার মানে এই কথা বলা মানে কি, এর আগে শেখ হাসিনার ছেলে সজীব অজের জয় বলছিল যে শেখ হাসিনা আবার কি করবে, নির্বাচনে অংশগ্রহণ করবে। আবার সজীব অজের জয় নিজেই বলছে যে আমি বাংলাদেশে যাব, আওয়ামী লীগকে ধরে রাখার জন্য, আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য আমি নির্বাচন করব। এখন আবার বলতেছে শেখ হাসিনা এখন পর্যন্ত বাংলাদেশে এসে নির্বাচন করবে কিনা সেটা সিদ্ধান্ত হয়নি। এখন বিপদে পড়ছে ভাই সবচাইতে বেশি, সেটা হলো বাংলাদেশের যে সমস্ত আওয়ামী লীগ কর্মীরা রয়ে গেছে, তারা চিন্তা করতেছে যে আপা আপনি কি ফেরত আসবেন কিনা। এখন আপা যদি ফেরত আসে নির্বাচন করে তাইলে তার একটা সাহস পাবে, আবারও আপার পিছনে মনে করেন যে লাঠি সোটা যাই হোক নিয়ে আবার মাঠে নামবে। অন্যদিকে যদি আপা আর না আসে তাহলে এরা তো অন্য কোনো একটা দলে যোগ দেওয়া লাগবে, অথবা মনে করেন যে তারা যে কোনো কায়দায় দেশে তো ভাই টিকে থাকতে হবে, বাঁচতে তো হবে। যেমন এক সময় আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে অনেক বিএনপির নেতা কর্মীরা যান বাঁচানোর জন্য, প্রাণ বাঁচানোর জন্য, পিঠে ছালা যেন দেওয়া না লাগে সেজন্য তো অনেকেই আওয়ামী লীগে যোগ দিয়েছিল, তাই না? তো এখন তো অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা জামাত এবং বিএনপিতে যোগ দিবে, কেউ চরমনায় যোগ দিবে, কেউ হেফাজতে ইসলামে যোগ দিবে, যোগ তো দিবে ভাই। এখন কথা হলো যোগ কখন দিবে, কখন পোল্ট্রি মারবে, গোল আলু হবে, যখন দেখবে যে তাদের আপা আর আসার মতো কোনো রকমের ক্ষমতা নাই। তো তার আগে তো কেউ এই পথে যোগ দিবে না। এখনও সাহস তারা পাচ্ছে যে শেখ হাসিনা দেশে আসবে, আবারও তারা লড়াকু সৈনিকের মতো নতুন করে
অনেকেই বলে যে নতুন করে আবারও দেশ স্বাধীন করতে হবে। আরে ভাই, এক দেশ আর কয়দিন স্বাধীন করবো তোমরা? স্বাধীন হয়ে গেছে অলরেডি। এখন প্রিয় দর্শক, আপনাদের কি মতামত? আপনাদের কি মনে হয় যে আবারও কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে? আর বাংলাদেশে আসলেও কি সে আয়নাঘর বা জেলখানার বাইরে থাকতে পারবে? বা নতুন করে নির্বাচন করলে আবারও কি আওয়ামী লীগ ক্ষমতায় যাবে? এটা আপনাদের কি মতামত? একটু কমেন্ট বক্সে জানিয়ে দেন। তো যাই হোক, আমি অনেক কথাই বলে ফেলেছি ভাই। আমি কিন্তু রাজনৈতিক কোনো নেতাও না বা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্তও নাই। যেটা আমার মনের ভিতরকার কথা সেগুলো আপনাদেরকে বললাম বিশ্লেষণ করে। আজ কয়েকটি দিন ধরে এই নিউজগুলো খোঁচাখুচি করে যেগুলো আমি নির্যাস পাইছি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা বুঝেছেন আমার কথাগুলো। তো অবশ্যই একটু আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানাবেন, আর পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমাদের এই পেজ নাসির অফিসিয়ালে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ খবরগুলো পেতে আমাদের এই পেজটি ফলো দেবেন। আর যারা দিয়েছেন তাদের ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। সোহরাওয়ার্দী উদ্যানে একটা সিরাত মাহফিলের আয়োজন করা হয়েছে, এটা আমরা সবাই জানি। সেখানে ডক্টর মিজানুর রহমান আজহারি, মুফতি আমির হামজা সহ বড় বড় আলেম ওলামাদেরকে এবং দলের নেতাকর্মীদেরকে ওখানে দাওয়াত করা হয়েছে, আমন্ত্রণ জানানো হয়েছে। অনেকে বক্তব্যও দিয়েছেন সেখানে। এখন প্রিয় দর্শক, যে বিষয়টি নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়ার, সেটি হলো এটাই হলো বর্তমান একটা সময় যে সকল আলেম ওলামাদের মাথায় এক জায়গায় করা দরকার। হাতের 4টা আঙ্গুল আছে, 5টা আঙ্গুল আছে, এই হাতে 5টা, এই হাতে 5টা, প্রত্যেকটা হাতের আঙ্গুল এরকম সরাসরি থাকলেও সবগুলোর মাথা কিন্তু এক জায়গায় জোড়া লাগানো, যার কারণে এই হাতটা দ্বারা একটা জিনিস ধরা যায়, এই হাতটা দ্বারা একজন মানুষকে মোকাবেলা করা যায়, এই হাতটা দ্বারা যে কোনো কাজকর্ম করা যায়। এই 5টা লোক একসাথে আছে বলে এই হাতের দাম আছে। 5টা লোক যদি কাইটে ফেলান, আলাদা আলাদা করে দেন, এক একটা আঙ্গুল এক একটা লোক কোনো কাজ করতে পারবে না। অর্থাৎ এই 5টা আঙ্গুল যখন একই সাথে এক জায়গায় গাঁথা আছে, তখন এই 5টা আঙ্গুল দিয়া এই হাতের জোর বাড়ে যে কোনো মোকাবেলা করতে পারে, যে কোনো কাজ করতে পারে। এখন যেইটা আমি বুঝাইতে চাইতেছি সেইটা হলো যে ইসলামী যতগুলো দল আছে, এই সমস্ত ইসলামিক দলগুলো এই হাতের মতো একসাথে হওয়া লাগবে। সকল ইসলামিক দলগুলো যদি হাতের মতো একসাথে হয়, যদি তাহলে এক প্ল্যাটফর্মে আসতে পারে, তারা যদি এরকম মুষ্টিবদ্ধ হতে পারে, নিজেদের হাতকে যদি শক্তিশালী করতে পারে, তাইলেই কিন্তু ইসলাম ভাই কায়েম করা সম্ভব। তাছাড়া সম্ভব না। আমাদের ইসলামের মধ্যে এমন একটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে ভাই, যে সমস্ত আলেম ওলামারা আছে, ইসলামিক অনেকগুলো দল আছে, এই ইসলামিক দলগুলোই দেখবেন একজনের সাথে আরেকজনের কোনো রকমের সংযুক্ত নাই। একজনের সাথে আরেকজনের সংযুক্ত হতে গেলেই যেন ভিতর থেকে একটা বৈদ্যুতিক কারেন্টের সৃষ্টি হয় এবং শক লাগে। একজনের সাথে আরেকজন অ্যাটাচ হতেই পারে না, যেন নেগেটিভ আর পজিটিভ, নেগেটিভ আর পজিটিভ এক করলে যেরকম আগুন ধরে। বর্তমানে বাংলাদেশের কিছু ইসলামিক দল আছে, তারা একসাথে হতে গেলে আগুন ধরে, কিন্তু আগুনটা ধরানো যাবে না, ম্যাগনেটের মতো, চম্বুকের মতো অ্যাটাচ হতে হবে। হাতের আঙ্গুলের মতো 5 দল 7 দল যতগুলো ইসলামিক দল আছে সবগুলো একসাথে হতে হবে এবং এরকমভাবে মুষ্টি পাকাইতে হবে, শক্তিশালী হতে হবে, সকল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আরে ভাই, যেটা আমি বুঝাইতে চাইতেছি হয়তো আপনারা ইতিমধ্যেই বুঝে গেছেন, কারণ আপনারা হলো আদমের জাত। আর আদম জাতিকে বেশি ভালো করে বুঝন লাগে না, অল্পতেই বুঝে যায়। যদি কোয়া যায় কোথায় যাবে সেটাও জানে। হ্যাঁ করলেই মানুষ বুঝে যায় যে আসলে কি বুঝাইবার চায় মানুষ। অর্থাৎ সকল ইসলামিক দলগুলো যদি এক প্ল্যাটফর্মে চলে আসে, জামাত ইসলাম, কওমি, সুন্নি, ওহাবি, চরমোনাই, যতগুলা ইসলামী দল আছে, হেফাজত ইসলাম, খেলাফত মজলিস, এক কথায় যতগুলা ইসলামিক দল আছে, এইগুলো যদি এক প্ল্যাটফর্মে চলে আসে, তাদের আকীদাগতভাবে যে কোনো সমস্যা থাকতে পারে। কিন্তু দেশে যদি কোরআনের রাষ্ট্র কায়েম করতে চান, দেশের একটা গান শুনছিলাম, সেই ছোটবেলা থেকে শুনে আসতেছি, গানটা কবে বাস্তবায়ন হবে সেটা জানি না, যে কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। তো এই কালেমার পতাকা যদি বাংলাদেশের আকাশে উড়াইবেন চান ভাই,
আপনি হেফাজত ইসলামে একা একা পারবেন না, আপনি চরমোনাই একা একা পারবেন না, আপনি জামাত ইসলাম একা একা পারবেন না, আপনি খেলাফত মজলিস একা একা পারবেন না, আপনি সুন্নি একা একা পারবেন না, আপনি ওয়াহাবি একা একা পারবেন না। কারণ আলেম ওলামাদের মধ্যে যদি একত্রতা না থাকে তাহলে কালেমার পতাকা তো সবাই টুপি পরে, যতগুলো আমি দলের নাম বললাম, হেফাজত ইসলাম তারাও টুপি পাঞ্জাবি পায়জামা পরে দাঁড়িয়ে আছে মুখে, তারপরে জামাত ইসলামেরও একই অবস্থা, চরমনারও একই অবস্থা, যতগুলো ইসলামিক দল আছে সবাই টুপি পরে, জুব্বা গায়ে দেয়, মুখে দাঁড়িয়ে আছে, কোরআনের কথা বলে, এক নবীর কথা বলে, এক আল্লাহর কথা বলে, কালেমার দাওয়াত দেয়, সব কিছু এক মিলে যায়। তাইলে এত বিভেদ কেন, এত ঝগড়া কেন, এত ফাটাফাটি কেন? সবাই একসাথে হন, একসাথে হয়ে এরকম একটা মুষ্টি পাকান, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠুন, ন্যায়ের পক্ষে যান, ন্যায়ের পক্ষে যান। দেশে 100% গ্যারান্টি কালেমার পতাকা উত্তোলন হবেই। এই গানটা বাস্তবায়িত হবে, এই গানটা বাস্তবে রূপান্তরিত হবে। ছোটবেলা থেকেই শুনে আসতেছি যে কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা উড়বে, কই সেই কালেমার পতাকাটাও উঠতে তো দেখি না। আরও একটা নিউজ আছে, কালেমার পতাকা উড়াইছিল 3 জন ব্যক্তি, ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা ইসের ভিতরে, মিছিলের ভিতরে 3 জনে কিন্তু জঙ্গি সন্দেহ আটক হয়েছে। তাহলে কালেমার পতাকা কিন্তু এখনও উঠতেছে না দেশের আকাশে, উড়াইতে গেলেও কিন্তু আটক হয়। যাই হোক, বিস্তারিত আর বলতে চাচ্ছি না, এখানে ভিডিওটি শেষ করছি। যাবার আগে সবাইকে বলবো, যেই কথাগুলো বলছি আমি সাধারণ মানুষ হিসেবে অনেকগুলো বড় বড় কথা বলে ফেলেছি। একটা কথাই আছে, যত বড় মুখ নাই তত বড় কথা। আসলে তত বড় আমার মুখ নাই, কিন্তু তার চাইতে বড় কথা বলে ফেলাইছি। ভুল হইলে অবশ্যই ক্ষমা করবেন। আর ইসলামিক সকল দলগুলোকে একসাথে এক প্ল্যাটফর্মে আসার আহ্বান জানাচ্ছি। আপনারা কি বলেন একটু কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটা ভাই শেয়ার করার কথা কি বলা লাগবে? ইসলামকে ভালোবাসলে, আলেম ওলামাদেরকে ভালোবাসলে, দেশে কোরআনের রাষ্ট্র কায়েম হোক, এইটা চাইলে ভিডিওটা শেয়ার করে দিন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ইতিমধ্যে একটা সংবাদ আপনারা খুব ভালো করেই শুনেছেন, শেখ হাসিনা ভারত থেকে চলে যাচ্ছে। ভারতে আর শেখ হাসিনা থাকছে না। আসলে শেখ হাসিনা ভারতে থাকছে না নাকি তাকে রাখা হচ্ছে না? আর দেশ ছেড়ে আসলে কোথায় যাবেন শেখ হাসিনা? অন্য কোনো দেশে কি তার থাকার জায়গার সিস্টেম হয়ে গেছে? এতদিন তো শুনে আসছিলাম যে ভারতেই থাকবেন, অন্য কোনো দেশে যাইতে পারতেছে না, তার পাসপোর্টগুলো বাতিল করা হয়েছে। তো চলুন একটু বিস্তারিত আপনাদেরকে জানাই, তাহলেই হয়তো সব কিছু খোলাসাভাবে বুঝতে পারবেন। তো সবাইকে অনুরোধ করবো আমাদের নাসির অফিসিয়াল পেজটি ফলো করবেন আর প্রতিনিয়ত এই ধরনের খবরগুলো পেতে। আর এই পেজটি ফলো দিয়ে আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন। চলুন একটা লাইক দিয়ে মূল্য হয়ে চলে যাই। ছাত্র জনতার গণ আন্দোলনে দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ভারতেই রয়েছেন তিনি, কিন্তু প্রশ্ন হলো সেখানে আর কতদিন থাকতে পারবে তিনি? জল্পনা উঠেছে অচিরেই ভারত ছাড়তে হবে শেখ হাসিনাকে। তবে ভারত ছেড়ে কোথায় যাবেন তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। জানা যায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছেন শেখ হাসিনা কিভাবে, কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন। জবাবে ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন। এমন খবর ঢাকার সরাসরি একটি মহলকে জানানো হয়েছে। একাধিক সূত্র সংবাদ মাধ্যম মানব জমিনকে এ তথ্য নিশ্চিত করেছে। উল্লেখ্য, গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে পদত্যাগে ছোট বোন শেখ রেহেনাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছাকাছি গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন তারা। এরপর থেকে তিনি কোথায় আছেন তা আর জানা যায়নি। শেখ হাসিনার দেশ ছাড়ার পর গঠন হয়েছে অন্তর্বর্তী সরকার, যার প্রধান হয়েছেন ডক্টর ইউনূস। এরপর থেকে প্রায় 2 মাস হয়ে গেছে, পরিবর্তন হয়েছে অনেক কিছু। শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে সরকার। এ ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে 45 দিন বৈধভাবে থাকতে পারেন, কিন্তু শেখ হাসিনা প্রায় 2 মাস ধরে ভারতে অবস্থান করছেন। কূটনৈতিক পাসপোর্টে তার বৈধতা অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে। এখন তারা দেশটিতে কিভাবে অবস্থান করছেন তা পরিষ্কার নয়। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সব কিছু জেনেছেন, বুঝেছেন। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন। আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেল বা আমাদের এই পেজ নাসির অফিসিয়াল, যদি আপনারা নতুন হয়ে থাকেন, আপনারা সকলেই জানেন যে আমরা প্রতিনিয়ত কিন্তু আপডেট বা ভাইরাল বা গরম খবরগুলো সবসময় দেওয়ার আপনাদের চেষ্টা করে থাকি।
তো অবশ্যই প্রতিদিনের প্রতিনিয়ত আপডেট নিউজগুলো জানতে শুনতে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যে যারা ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। রাজনৈতিক দলগুলো ডক্টর ইউনূস সাহেবকে অতি দ্রুত নির্বাচন দেওয়ার জন্য কিন্তু তাগিদ দিয়ে যাচ্ছে। তাহলে কি শেখ হাসিনা আবারও নির্বাচনে লড়বে? অবশেষে কিন্তু সে বিষয়টি নিয়ে মুখ খুলেছে শেখ হাসিনার ছেলে জয় নিজেই। প্রিয় দর্শক, বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওতে। আওয়ামী লীগের কর্মীরা যারা বাংলাদেশে রয়েছে বর্তমানে, অনেকেই তো পালিয়ে গিয়েছে, কিন্তু অনেকে তো এখন পর্যন্ত বাংলাদেশে রয়েছে। তো শেখ হাসিনা যদি নির্বাচন করে তাহলেই তো তাদের জন্য একটা সুসংবাদ হতে পারে, আর যদি নির্বাচন না করে তাহলে তো তাদের দুঃখের শেষ নাই। অবশেষে সব কিছু বাচ্চা দিয়া নতুন করে যে কোনো দলে ঢুকে যেতে হবে, কারণ আওয়ামী লীগ হিসেবে বাংলাদেশে তারা টিকে থাকতে পারবে না, যে পরিস্থিতি তৈরি হয়েছে। তো চলুন আপনাদেরকে একটু বিস্তারিত জানাই যে আসলে শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করবে কি না, তার ছেলে কি বলতেছে। হ্যাঁ, সবাইকে বলবো নাসির অফিসিয়াল পেজটা ফলো দিবেন প্রতিনিয়ত এই ধরনের খবরগুলো পেতে, আর ভিডিওটা শেয়ার করে দিবেন, আর আমাদের পেজে নতুন হলে ফলো করবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা মূল নিউজে চলে যাই। নির্বাচনে শেখ হাসিনা অংশগ্রহণ করবে কিনা জানালেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে গত 5ই আগস্ট দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পদত্যাগের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। বর্তমানে অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এমন পরিস্থিতিতে শেখ হাসিনা নির্বাচনে লড়বেন কিনা তা জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার 3 অক্টোবর প্রভাবশালী মার্কিন সাময়িক টাইমস ম্যাগাজিনে সাক্ষাৎকার দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। সেখানে তিনি এ বিষয়ে কথা বলেছেন। শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জয় বলেন, তার নির্বাচনে লড়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এই এতটুকুই কথাই কিন্তু আওয়ামী লীগের যারা বাংলাদেশি নেতাকর্মীরা রয়েছেন বা আওয়ামী লীগের সাপোর্টাররা যারা রয়েছে তাদের কিন্তু একটু অন্তরের নাড়া দিয়ে উঠেছে। কারণ শেখ হাসিনার ছেলে জয় এর আগে অনেকবার অনেক কথাই বলেছে। একবার বলে যে আমার মা বাংলাদেশে ফিরে আসতেছে, শেখ হাসিনা নিজেও বলে চট করে চলে আসবো। আবার একবার শেখ হাসিনার ছেলে জয় বলে আমার মা নির্বাচন করবে, আবার বলে করবে না। এখনও বলতেছে এখনও সিদ্ধান্ত হয়নি। তো আসলে বাংলাদেশের যে সমস্ত আওয়ামী লীগের নেতারা এখন পর্যন্ত রয়ে গেছে তারা অত্যন্ত দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে যে আসলে এরা কি করতে চাচ্ছে। ভাই রে ভাই, যারা পালিয়ে গেছে তারা তো বেঁচেই গেছে, আর যারা দেশে আছে, তবে হ্যাঁ অপকর্ম যারা করেছে তারাই তো পালানোর চেষ্টা করতেছে, আর যারা অপকর্ম করে নাই তারা তো পালাবে না। যে সমস্যা কি, আওয়ামী লীগ একটা দল, সে যে কোনো মানুষ করতেই পারে, যার যার একটা দল করার স্বাধীনতা রয়েছে। কিন্তু যে কোনো দল করে তুমি দেশটার 12টা বাজাইবা, দেশটার পাশায় মাইরা দিবে, এইটা আসলে কেউ চায় না। তো যাই হোক, কোঠা আন্দোলনের প্রসঙ্গে পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপের আলোচনা প্রসঙ্গে টেনে তিনি বলেন, অর্থাৎ জয় বলেন, আমরা কোঠা মুভমেন্ট দেখে হতবাক হয়ে গিয়েছিলাম। এমনকি আমি বলেছিলাম 30% কোঠা অনেক বেশি, এটি আমাদের কমিয়ে 5% নামিয়ে আনা উচিত। তখন কেউ একজন বলছিল যে আমরাও মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি। তখন আমি মজা করে উত্তর দিয়েছিলাম সেজন্যই আমি 5% ছেড়ে দিয়েছি। জয় বলেন, তার মা দেশের পরিস্থিতি দেখে বেশ বিচলিত এবং হতাশ, কেননা গত 15 বছরে তার সমস্ত কঠোর পরিশ্রম অনেকটাই ব্যর্থ হতে চলেছে। নির্বাচনে নিজের অংশগ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি জানিয়ে তিনি বলেন, আমার কখনোই রাজনৈতিক উচ্চ আকাঙ্ক্ষা ছিল না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কে জানে, আমি এখনও কোনো সিদ্ধান্ত নেইনি। এর আগে নির্বাচন নিয়ে মার্কিন সংবাদ মাধ্যম এনপিআর-এর এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূসের কাছে জানতে চাওয়া হয় যে সেনাবাহিনী বলছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে 18 মাস। অন্যদিকে বিরোধী দলগুলো নভেম্বর নির্বাচনের দাবি করে আসছে। এমন পরিস্থিতিতে আপনার জন্য 18 মাস সময় পর্যন্ত পর্যাপ্ত কিনা? এ প্রশ্নের জবাবে জয় বলেন, মানুষ এই সংখ্যাগুলো ছুঁড়ে ফেলে দিচ্ছে। যত মাস বা বছর প্রয়োজন জনগণ দিতে প্রস্তুত রয়েছে। কেউ আবার বলছে যে এটি দ্রুত করা উচিত, কারণ আপনি যদি দীর্ঘায়িত করেন তাহলে আপনি অজনপ্রিয় হবেন এবং সব কিছু এলোমেলো হয়ে যাবে। আবার কেউ বলছে যে না, আপনাকে সংস্কার শেষ করতে হবে, সুতরাং আপনি এই দীর্ঘ সময় ধরে থাকুন, কারণ আমরা সব কিছু ঠিক না করে বাংলাদেশ
2.0-এ যেতে চাই না, তাই এ নিয়ে বিতর্ক চলছে। তিনি বলেন, সংস্করণ 2 অর্থ এটাই, আমরা পুরনো স্টাইলে ফিরে যেতে চাই না। তাহলে এতে জীবন দেওয়ার কি অর্থ থাকলো? এর কোনো মানেই নেই, কারণ আমরা যা করেছি সব কিছু ধ্বংস করেছি, তাই আমাদের একটি নতুন নির্মাণ শুরু করতে হবে। এর আগে জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন NHK-র দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের আয়োজন করা হবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য সংস্কার কাজ, যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের আয়োজন অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। তাদের দীর্ঘ ক্ষমতায় থাকার উদ্দেশ্য নেই। ডক্টর ইউনূস বলেন, আমরা এখনও দীর্ঘদিন থাকতে আসিনি এখানে। আমাদের কাজ যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া। আমাদের মূল লক্ষ্য হলো দেশ সংস্কার এবং সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করা। আমরা যত দ্রুত সম্ভব তা বাস্তবায়ন করব। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আশা করি বিস্তারিত আপনারা শুনেছেন, জেনেছেন, বুঝেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখাশোনার সুযোগ করে দিবেন। আর আমাদের এই পেজে নতুন হলে ফলো করবেন। যারা করেছেন তাদের ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।